চৌধুরী, আপনার কাছে প্রথমে জানতে চাই যে নির্বাচন আয়োজন নিয়ে, বিশেষ করে গত এক বছর ধরে নির্বাচন আয়োজন নিয়ে বিএনপি নেতারা নানা ষড়যন্ত্রের কথা, নানা বাধার কথা বলে আসছেন, কিন্তু মানে আমরা ঠিক বুঝতে পারতেছি না যে এই ষড়যন্ত্র বা বাধার কথাটা আসলে কোত্থেকে আসছে। কারণ আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান বড় তিন রাজনৈতিক দল যাদের মনে করেন তাদের নেতাদের নিয়ে এই নিউ ইয়র্কে জাতিসংঘে সফর করলেন, তাদের সাথে সভা করলেন, তাদের সাথে কথা বললেন, কিন্তু আমরা আজও আপনাদের একজন সিনিয়র নেতা এবং ঐক্যমত্য কমিশনের বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন জনাব সালাউদ্দিন আহমেদকে বলতে শুনলাম নির্বাচনের ষড়যন্ত্র বাধার কথা বলছেন। আপনাদের চোখে নির্বাচনের জন্য, মানে আমাদের প্রশ্ন হচ্ছে, নির্বাচনের জন্য আপনাদের চোখে বাধা কারা বা কারা এই ষড়যন্ত্র করছে? এটা কি সরকারের ভেতরে থাকা কোনো অংশ, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, নাকি দেশি বিদেশি ইনফ্লুয়েন্সাররা? মানে কাদেরকে আপনারা এখনো ষড়যন্ত্রকারী বা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সেই সাথে ঠিকানা টিভিতে যারা যুক্ত হয়েছেন, আমাদের কথা শুনছেন, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু এই আশঙ্কার জায়গাটা কিংবা এই ষড়যন্ত্রের জায়গাটা আমরা দীর্ঘ 17 বছর ধরে আমরা লক্ষ্য করছি। এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করা, এক নায়কতন্ত্র কায়েম করা, স্বৈরতন্ত্র কায়েম করা, মানে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মানুষের অধিকারকে হরণ করে কোনো গোষ্ঠী বা জাতি কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি জায়গায় তারা বাধা তৈরি করছে। কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করছে, কোনো সুশীল সমাজকে ব্যবহার করছে, এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের এক ধরনের মানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা শুনতে পাই। সেই জায়গা থেকে দীর্ঘ 17 বছর বাংলাদেশের জনগণ একটি অসুর দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সেই অসুর নিধন হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান। বাংলাদেশের 17 কোটি, মানে 18 কোটি জনগণ, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, একটি বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই জায়গা থেকে এই এক বছর যাবত আমরা বিএনপি বলে আসছি যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা, মানে নির্বাচন সঠিক প্রক্রিয়ার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার এবং জনগণ যে রাষ্ট্রের মালিক, এই মালিকানা তার হাতে ফিরে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার, তার জনপ্রতিনিধি বেছে নেবে। সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করা এবং পূর্ণ প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে উত্তম উপায়। সেই জায়গাও আমরা দেখছি যে এই নির্বাচনকে বানচাল করার এক ধরনের ষড়যন্ত্র আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন তার মেসেজ যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু তারপরেও আমরা দেখছি কোনো গোষ্ঠী কিংবা রাজনৈতিক দল, মানে অ্যাডভোকেট রায়চৌধুরী, আমাদের প্রশ্নটাই ছিল যে কোনরা কারা? আমি তো কোনো ষড়যন্ত্র দেখছি না। বিএনপি ষড়যন্ত্রটা কোথায় দেখছে আমি এটা একটু বুঝতে চাচ্ছিলাম। বিএনপি তো আসলে গণতন্ত্রের ধারার মধ্যে আছে, তো যার কারণে ষড়যন্ত্রের পায়ের ছাপগুলো বিএনপির চোখে বেশিই পড়ে, কারণ এই সময়গুলো আমরা অতিক্রম করে এসেছি। এবং এই 17 বছর কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই একটি, মানে গণ অভ্যুত্থান সফল হয়েছে। তো সেই ষড়যন্ত্রকারীরা কি দেশ থেকে পালিয়েছে? হয়তো ডেফিনেটলি আপনি আওয়ামী লীগকে মিন করছেন যে মানে আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র করতেছে, তাই তো? এবং আওয়ামী লীগের কাছ থেকে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তারাও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ আছে। এবং আপনি দেখেন যে প্রতি সরকার পালিয়ে গিয়েছে, তার দোসররা যেভাবে বিভিন্ন স্তরকে, আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনি অনেক ভালোভাবে জানবেন যে একদম দলীয়করণ করে ফেলেছে সেই জায়গা থেকে। এবং আবার আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, তিনি
নির্বাচন চান এবং নির্বাচন দিবেন, কিন্তু আবার কিছু কিছু উপদেষ্টার মানে কথা শুনে আমরাও কিন্তু একটু মাঝে মাঝে সন্দেহান হয়ে পড়ি যে তারা ভিন্ন মত পোষণ করেন। কিন্তু তারপরেও দেশের বৃহৎ স্বার্থে, জনগণের স্বার্থে আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং আমরা একটি মানে গণতন্ত্রের ধারাতে আমরা আমি অ্যাডভোকেট রায়চৌধুরী, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আপনারা ষড়যন্ত্রের কথা বলছেন, এই ষড়যন্ত্র কারা করছে বলে আপনি মনে করছেন? আপনি মনে করছেন যে পতিত যে দলটি দেশ থেকে চলে গিয়েছে তাদের লোকজন এখানে রয়েছে, তারা কিছু ষড়যন্ত্র করছে এবং কিছু সংখ্যক উপদেষ্টাদের কথাও এরকম মনে হচ্ছে তারা? না 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 না, সেটা না। আপনার পতিত সরকারে যারা চলে গিয়েছে তাদের তো ষড়যন্ত্র আছে, এবং আমার দেশটাকে নিয়ে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে যে সকল রাষ্ট্রের, তাদের ষড়যন্ত্র আছে। আমি চিহ্নিত করে কোনো ষড়যন্ত্রকারী নাম বলতে চাই না, তবে এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে বিভিন্ন স্তরে তারা তাদের জাল বিছিয়ে রেখেছে এবং গণতন্ত্রের ধারাকে ব্যাহত করতে চায়। কারণ তারা জানে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের জনগণ তার রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেমন রক্ষার জন্য একটি নির্বাচিত সরকারকে বেছে নেবে, ঠিক একইভাবে স্বার্থ বাংলাদেশের থেকে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অন্য কেউ সুবিধা নিতে না পারে সেই নির্বাচনটাও জনগণ তার ভোটের মাধ্যমে রাইখা দেবে। ওকে, অর্থাৎ আওয়ামী লীগের পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দলের দোসর সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টা প্লাস পার্শ্ববর্তী দেশ ভারতের মানে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমরা এই তিনটা এলিমেন্ট কি পাইলাম? আমি স্পেসিফিক করে কোনো নাম বলতে চাচ্ছি না। ষড়যন্ত্রকারী অবস্থান সম্পর্কে বাংলাদেশের জনগণ সজাগ এবং সেই ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত। তো যে যতই ষড়যন্ত্র করুক না কেন, সেটা দেশের ভিতর হোক আর দেশের বাইরে হোক, প্রতি সরকার হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই থাকুক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এই জনগণ প্রস্তুত আছে। ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা এরকম ধরে নিতে পারি, আপনি যেহেতু স্পেসিফিক করতে চাচ্ছেন, আমরা কি এরকম ধরে নিতে পারি যে বিএনপি জানে যে একটা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু কারাই ষড়যন্ত্র করছে সেইটা ঠিক জানে না? মানে ব্যাপারটা কি এরকম? না, বিএনপি জানে সেটা নয়, সারা বাংলাদেশের জনগণ জানে। আমি বারবার বলছি মহিউদ্দিন রায়, সকলেই জানে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্রকে মাথায় নিয়ে আমরা কিন্তু পথটা চলছি। কারণ আমার চলার পথে গণতন্ত্রের ধারার পথটা যে মসৃণ হবে এটা কিন্তু আমরা মেনে না। যদি এতটাই ভালো হতো, 17 বছর আমাদের এই নির্যাতন নিপীড়ন, এই অসুরের দমন নির্যাতন নিপীড়ন আমাদের সহ্য করতে হতো না। তো সেই অসুরকে আমরা নিধন করেছি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। আগামী দিনে গণতন্ত্রের পথে যত বড়ই বাধা আসুক না কেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মোকাবেলা করব। সেটা আমরা জানি যে সেটা আপনারা মোকাবেলা করবেন, কিন্তু আমি আসলে ষড়যন্ত্রটা স্বরূপ বুঝতে চাইছিলাম। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত অ্যাডভোকেট রায়চৌধুরী বিএনপির কথা বা আপনার কথা একটু পলিটিক্যাল রেটরিক মনে হচ্ছে, একটু বুলি মনে হচ্ছে। ঠিক আমার কাছে এই ষড়যন্ত্রের ব্যাপারটা ঠিক বিশ্বাস্য মনে হচ্ছে না। আপনারা মনে হচ্ছে যে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু বলতে চাইছেন পলিটিক্যাল জায়গা থেকে, সেই জন্যই বলছেন, যেই কারণে আপনারা পরিষ্কার হতে পারছেন না। এটা আপনার আমি আপনার এটা ত্রুটি বলবো না, এটা বিএনপির হয়তো একটা পলিটিক্যাল অবস্থান যে ষড়যন্ত্রের কথা বলতে বলতে ইলেকশনটা হয়ে যাবে মনে হয় আর কি আমার। আমি জানি না অ্যাডভোকেট রায়চৌধুরী সত্যিই কোনো ষড়যন্ত্র কোথাও আছে কিনা, কারণ যেখানে সরকার প্রধান স্পষ্ট করে ফেব্রুয়ারির কথা বলতেছেন আরো অনেক মাস থেকে অনেক জায়গা থেকে, সেখানে কেন এটা বলা হচ্ছে আই এম নট শিওর। আমি এখানে একটা কথা বলি, আমাদের সকলের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ তার ভোটের অধিকার, তার রাষ্ট্রের মালিকানা মানুষ ফিরে পাবে এবং সে ভোটটা দিয়ে সে তার জনপ্রতিনিধি, তার সরকার নির্বাচন করবে। এবং সেখানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা জানতে পারছি, শুনতে পারছি, জনগণও বুঝতে পারছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলও বুঝতে পারছে। তারপরেও আমাদের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যতই ষড়যন্ত্র হোক না কেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। এখানে আমাদের ভিন্ন কোনো মত নাই। যদিও আপনি আপনার
দৃষ্টিতে ষড়যন্ত্রের কোনো গন্ধ পাচ্ছেন না, না, পাচ্ছি এটা না। খুব ভালো কথা। জি। পজিটিভ নেগেটিভ সবকিছু থাকা দরকার আছে। ওকে। তারপরে আপনি যেহেতু আপনার আপনার দৃষ্টিতে পুরো পথ ক্লিয়ার, আমাদের দৃষ্টিতে একটু থাকুক না সতর্কতা। সমস্যাটা কি? ওকে, এটা তো জনগণকে, ওকে, ওকে, জনগণের জন্য সতর্ক তো, তাই না? থাকেন, সতর্ক থাকেন, কিন্তু মানে ষড়যন্ত্রের কথাটা কি, ষড়যন্ত্রের কথাটা আমি তো মানে আমার তো পড়ালেখা কম, আমি ছোট ছোট জিনিস বুঝি, আমি এইসব বুঝি, এইসবের গল্প বুঝি। বাঘ বাঘ বললে চিৎকার করলে যেদিন সত্যিকারে বাঘ আসবে সেদিন আপনাদের আর কেউ নাও বিশ্বাস করতে পারে। ষড়যন্ত্র যখন নাই বা যখন আপনারা দেখতে পাচ্ছেন না, তখন ষড়যন্ত্র ষড়যন্ত্র বললে সত্যিকারের ষড়যন্ত্র আপনারা মোকাবেলা নাও করতে পারেন। আমার আশঙ্কা হচ্ছে এইটা। হাওয়েভার, অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি আপনার বক্তব্য একদম পরিষ্কার করেছেন। আমার মনে হয় বিএনপির এই জায়গা থেকে কেন বিএনপি সতর্ক থাকছে সেটাও দর্শকরা বুঝেছেন, পরিষ্কার করেছেন। আমি একটু ডক্টর নকিবুর রহমান আপনার কাছে আসতে চাই। ডক্টর নকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ফিন্যান্সের একজন প্রফেসর। উনি, আমি যদ্দূর আপনাকে জানি যে আপনি শিক্ষক হিসাবে খুব জনপ্রিয়, আপনি সদা হাস্য মুখে কঠিন কঠিন গ্রেড দিয়েও আপনি আপনার শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছেন। সুতরাং আমার প্রশ্নে আপনি নিশ্চয়ই আরও মানে আরও খুশি হয়ে জবাব দিবেন, সেটা আমি জানি, আরও নানা কারণে। কিন্তু ডক্টর নকিব, আমি একটা মৌলিক জায়গা থেকে মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মানে মুসলিম প্রধান দেশ না, এটার মধ্যে মুসলিমরা সংখ্যা গুরুও না। তো সেই ক্ষেত্রে আপনি আমার যতদূর জানি যে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা, যেটা খোদ আমেরিকার মধ্যেই একটা অনেক বড় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সঙ্গে আছেন, মানে আমি নেতৃত্বের জায়গায় যদি আমি নাও বলি, সঙ্গে আছেন আপনি অনেক দিন ধরে, প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রায়। এই দেশে এই সময়ে আপনার ইসলামিক যে মূল্যবোধ নিয়ে চলতে বা ইসলামিক শরিয়া নিয়েও যদি চলার ক্ষেত্রে আপনার কাছে কোনো বাধা আপনি অনুভব করেন কিনা, মানে আপনি মনে করেন কিনা যে এই দেশে থেকে আপনি যেভাবে আপনার ধর্ম বা আদর্শ পালন করতে চান সেটার ক্ষেত্রে আপনার কোনো বাধা আছে? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার যে দর্শক যারা দেখছেন লাইভ এবং পরবর্তীতে দেখবেন, তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং বাংলাদেশে একটা বড় ধর্মীয় গোষ্ঠী দুর্গাপূজা পালন করছে, তাদেরকে অভিনন্দন, এবং তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের এই উৎসব পালন করতে পারে, আমি এই কামনা ব্যক্ত করি। এবং আমি আশা করব সরকার তাদের সমস্ত নিরাপত্তা দেবে যাতে করে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করতে পারে। আমি নিপুণ আপাকে খুবই শ্রদ্ধা করি। বিগত দিনগুলোতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি জেলে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এজন্য আমি তাকে শ্রদ্ধা জানাই এবং আমি নিপুণ আপাকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আপনি যে বক্তব্য দিয়েছেন, ইন্টারেস্টিংলি আমি আমেরিকাতে এসেছি 9/11-এর ঠিক কয়েক সপ্তাহ আগে। আমি 15ই অগস্ট 2021 সালে আমি আমেরিকাতে এসেছিলাম। 2001 সালে আমি আমেরিকাতে প্রথম এসেছি। এবং আমেরিকাতে যারা প্রি 9/11 এবং পোস্ট 9/11 বসবাস করেন, তারা বলতে পারবেন যে এটার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। 9/11-এর আগে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট খুবই স্ট্রং, যেখানে ধর্মীয় স্বাধীনতাটাকে নিশ্চিত করা হয়, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা হয়। সেই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ওয়াজ আন্ডার অ্যাটাক আফটার 9/11। সো সেই সময় পার করে, যদিও আমি তখন থাকতাম খুব ছোট্ট একটা শহরে, আমি এসেছিলাম ইউনিভার্সিটি অফ মেইনে গ্র্যাজুয়েট স্কুলে, সেটা আমেরিকার অন্য অন্য জায়গা থেকে ভিন্ন, এবং আমি এটা নিয়ে লিখেওছি, সিএনএনও আমার এক্সপিরিয়েন্স কভার করেছে। আমি 2001 সালে প্রথম যখন নিউ ইয়র্কে বেড়াতে আসলাম আমার এক সিনিয়র বড় ভাইয়ের বাসায়, তখন আমি প্রথম যে ধর্মবিদ্বেষ, এটা ইন পার্সন এক্সপিরিয়েন্স করেছিলাম। আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, আমাদের গাড়িতে এক ভদ্রলোক, তাকে একটু মনে হয় কাট করা হয়েছিল এফডিআর হাইওয়েতে। এফডিআর-এতে আপনি গাড়ি চালান, আপনি জানেন যে খুবই বিজি রাস্তা। তো এর কারণে সেই ড্রাইভার অশ্লীল অঙ্গভঙ্গি করা থেকে শুরু করে থুতু নিক্ষেপ করা, মানে যেটা আমি মেইনে কখনো এক্সপিরিয়েন্স করিনি।
সো 9/11-এর পরে, কারণ আমার গাড়িতে যারা যাত্রী ছিলেন তারা অবভিয়াসলি মুসলিম ছিলেন, হিজাব পরা মহিলা, দাড়ি আছে আমার সিনিয়র বড় ভাইয়ের। সো এটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি আমেরিকাতে। তারপরে দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশে ছিলাম 2004 থেকে 6 সালের মধ্যে, আবার 2006 সালে আমি এসেছি। আমি নিউ অরলিন্সে ছিলাম, আমি এখন নর্থ ক্যারোলাইনাতে থাকি। সো বিভিন্ন জায়গাতে থাকার কারণে আমরা দেখেছি যে এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে স্টেট গভর্নমেন্ট এবং স্টেট সেনেট, এই জায়গাগুলোতে যারা নিয়ন্ত্রণ করে তাদের কারো কারো মাঝে কিছুটা কিন্তু ইসলাম বিদ্বেষ পরিলক্ষিত হয়। আমেরিকাতে 12টা স্টেটে শরিয়া বিরোধী আইন পাশ হয়েছে এবং তারা জানেও না যে শরিয়া কি জিনিস। বেসিক্যালি এটা ইসলাম বিদ্বেষ থেকেই তারা করেছে। সুতরাং আমি যেই মসজিদে নামাজ পড়তে যাই, এখানে মসজিদ মদিনা, 5 বছর আগে এখানে একজন আর্মি রিটায়ার্ড ব্যক্তি পুরা গাড়ি ভর্তি বন্দুক নিয়ে হামলা করার উদ্দেশ্যে এসেছিল। সো এখানে কিছু এই ব্লিপ আছে যেখানে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে, কিন্তু এর পরেও মোটা দাগে আমেরিকার যেই কনস্টিটিউশন সেটা অ্যালাউ করে মুসলিম হিসাবে আমাদের স্বকীয়তা বজায় রেখে আমরা এই দেশে যেন থাকতে পারি। এদেশে বিভিন্ন ইসলামিক স্কুল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, দাতব্য চ্যারিটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তারা স্বাধীনভাবে কাজ করছে, কিন্তু এই কাজটা মাঝে মাঝে বাধার মধ্যে পড়ে যায়। ডক্টর রহমান, আমি যেটা বলতে চাইছি যে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি যতদূর জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা ধর্ম বা আদর্শের বেজরাই নানা ধরনের হেইট ক্যাম্পেইনের শিকার হন। কালোরা এক ধরনের হেইট ক্যাম্পেইনের শিকার হন, খুব কট্টর জুরা এক ধরনের হেইট ক্যাম্পেইনের শিকার হন, খুব কট্টর মরমনরা বা ক্যাথলিকরা, এমনকি প্রোটেস্ট্যান্টরা যারা এখানে লিডিং ফোর্স, তারাও এক ধরনের হেইট ক্যাম্পেইনের শিকার হন। এইখানে যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তারাও একটা হেইট ক্যাম্পেইনের শিকার হন কোনো সময়। মানে কিন্তু আপনি যেটা শেষ কথা বললেন সেটা হচ্ছে যে আমেরিকান কনস্টিটিউশন আসলে প্রোটেক্ট করে সবাইকে, মানে কম আর বেশি এক এক সময় এক একটা এটা আসে, কিন্তু সবাইকে এটা প্রোটেক্ট করে। আপনিও সেটা মনে করেন কিনা? কারণ আমরা দেখতেছি যে গত 3-4-5 বছরে, যদিও এটা একটা পোস্ট 9/11 টাইম, কিন্তু গত 3-4-5 বছরে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা কিন্তু অনেক অনেক জায়গায় পৌঁছাইতেছে। অনেক জায়গায় আমি তার বই দেখি, লিফলেট দেখি, প্রচার দেখি, তারপরে হচ্ছে মানুষ তো দেখি, মানে আমরাই তো অনেক মানুষ। কিন্তু সেইটার ক্ষেত্রে আপনার এটা মনে হয় কি না যে আসলে এরকম একটা কনস্টিটিউশন দিয়েও আসলে ইসলাম ধর্মের মূল আদর্শগুলি পালন করা সম্ভব এরকম একটা দেশে থাকে? মানে এইটা আপনার মনে হয়? না, ডেফিনেটলি এখানে যেহেতু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইজ এনশ্রাইন্ড ইন দ্য কনস্টিটিউশন, সো এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টটাকে লিমিট করার বিভিন্ন বন্দোবস্ত হচ্ছে, এবং স্পেশালি প্যালেস্টিনি অধিকার আন্দোলনগুলোকে শ্রিঙ্ক করার বিভিন্ন ক্যাম্পাসে যেই চেষ্টা সেটা আমরা দেখছি। সো এই জায়গাগুলোতে কিছু ক্র্যাকডাউন হয়, ক্র্যাকডাউন হচ্ছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমেরিকাতে এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থাকার কারণেই কিন্তু আমরা কিন্তু আমেরিকাতে আছি, এটা আমাদের ইচ্ছায়, তাই না? সো এই রিলিজিয়াস ফ্রিডম এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা যদি আমেরিকাতে না থাকতো, পৃথিবীটা তো অনেক বড়, আমরা পৃথিবীর অন্য জায়গায় হয়তো থাকতাম। আমরা বাংলাদেশে গত 19 বছর ধরে নির্যাতিত হয়ে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি, এবং এখানে আমরা আমেরিকাতে, আমি ব্যক্তিগতভাবে পড়াশোনার জন্য এসেছি এবং পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে যাওয়াটাই আমার ইচ্ছা ছিল, কিন্তু স্বৈরাচারের দমন নিপীড়নের কারণে আমাদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বাধা সৃষ্টি করার কারণে একান্ত বাধ্য হয়েই এখানে আমরা থাকতে বাধ্য হয়েছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি বলি যে এখানে থাকাটা, এটা কিন্তু আমাদের একটা পছন্দ, এবং এই পছন্দের মূল কারণটা হলো যে এখানে মোটা দাগে 9/11-এর পরে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিছুটা সীমিত হলেও মোটা দাগে এখানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থাকার কারণে, ধর্মীয় স্বাধীনতা থাকার কারণে আমাদের ধর্মচর্চা করা, আমাদের কাজকর্ম করার যে স্বাধীনতা আছে, এটার সুযোগটা আমরা ব্যবহার করছি, এবং এই সুযোগটা যদি না থাকতো তাহলে আমরা এখানে হয়তো থাকতাম না। ওকে,
ডক্টর নকিবুর রহমান, আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই। গতকাল একজন জামায়াত নেতার একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেখানে তিনি জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সংস্কৃতি চর্চা কেমন হতে পারে তা বলেছেন, জোর দিয়ে বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে বিদ্যমান আইন কালে কালে বাদ হয়ে যাবে, শরিয়া আইন কায়েম হবে, সেক্ষেত্রে জুলাই সনদ, সংবিধান বাতিল সংশোধন, পিয়ার প্রতিটি বহাল, এগুলিও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। এগুলির দাবি বাদ দিয়ে জামায়াতের দাবি আন্দোলন, নির্বাচনী ইশতেহার, শরিয়া আইন করা হবে। এইটা অনেকেই বলছেন যে সরাসরি কি জামায়াতে ইসলামী এইটা বলবে বা এইটাই চাচ্ছে? কেন আমি এই প্রশ্নটা করলাম, যে এই দেশটা একটা বিধর্মীদের বা মানে মুসলমানদের পরিপ্রেক্ষিতে একটা বিধর্মীদের দেশ। মুসলমানরা সেখানে 1% থেকে 5%-এর মধ্যে ওঠানামা করে বিভিন্ন স্টেটে। সেইখানে যদি ইসলাম ধর্ম পালন করতে কোনো অসুবিধা না হয়, হ্যাঁ, হেট ক্যাম্পেইন আসে থাকবে না, সেক্ষেত্রে বাংলাদেশে শরিয়া আইন করতেই হবে, এইটা কেন এতটা জরুরি? বা শরিয়া আইন করবে কিনা জামায়াত ইসলামী এটা স্পষ্ট করে বলবে কিনা? জামায়াতের এই নেতা, উনি জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব কবির আহমেদ। আপনি যদি এইটা একটু বলেন যে মানে। জি, আমি ব্যক্তিগতভাবে কি বললো এটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাটা পছন্দ করি না। তারপরে আমি মোটা দাগে যদি এটার একটা জেনারেল উত্তর আপনি আমার কাছ থেকে চান, মানে এটা লেটস হ্যাভ এ কনভারসেশন। সো আমি আপনাকে যদি আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। তারপরও ফর দ্য সেক অফ কনভারসেশন যদি আমি আপনাকে সিম্পলি একটু জিজ্ঞেস করি যে শরিয়া আইন আসলে কি, মানে আপনি শরিয়া আইন বলতে মোটা দাগে আপনি কি বোঝেন, যদি আমাকে একটু বলেন, আমার উত্তর দিতে সহজ হবে। আচ্ছা, জি ডক্টর নকিবুর রহমান, আমিও একটু মোটা দাগে বলি। শরিয়া নিয়ে আমারও একটু পড়াশোনা কম বেশি আছে, কিন্তু ব্যাপারটা হইতেছে কি, শরিয়া যদি আপনি মনে করেন যে আপনি ডিরেক্টিভসটা সরাসরি আপনি কোরআন থেকে নেবেন, তাইলে সেইটার ক্ষেত্রে হচ্ছে আপনার আমার দুজনের জন্যই সহজ, কারণ কোরআন প্রতি বছর বছর পাল্টায় যায় না, বা কোরআন কোনো একটা মানে এরকম এডিশন হয় না। তো সুতরাং এইটার ক্ষেত্রে থেকে আমি যদি ডিরেক্টিভসটা নেই, সেটা হচ্ছে একটা সহজ। কিন্তু সেইটা তো আসলে ডিরেক্টিভসটা আমরা দেখতে পাচ্ছি যে নানা সময় নানা স্কলার, এটা আজ থেকে না, সেটা আমরা দেখছি যে আসলে মানে খোলাফায়ে রাশিদিনের পর থেকে আরও 50 বছর পর থেকে এটি প্রতি বছর বা প্রতি সময়ে অনেকটা সময় ধরেই এইটার মধ্যে থেকে নানা ধরনের শরিয়া বলা হয়েছে। আমি যদি বর্তমানে আসি যদি আমি এখন সহজ করে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে শরিয়া আইন বলবৎ আছে, সেই সব দেশের শরিয়াও সব একরকম না। মানে মক্কায় প্রচলিত শরিয়া আইন ইরানে প্রচলিত শরিয়া আইনের থেকে আলাদা। আবার আমি যদি সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ দিই, তাহলে এটা আরও ভালো উদাহরণ দেওয়া যেতে পারে। আরব আমিরাতের মধ্যে 7টা এমিরেটস আছে, 7টা এমিরেটের মধ্যে 7 রকম শরিয়া আইন আছে। মানে দুবাইয়ের আইন কিন্তু শারজার জন্য প্রযোজ্য না, শারজা আবার ফুজেরা, আজমান এবং রাস আল খাইমার আইন আবার আলাদা, আবুধাবির আইন আবার একটু আলাদা। সুতরাং শরিয়া নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন, আমি আপনাকে মানে এটা নিয়ে আপনার সাথে আমার আলাদা কথা হইতে পারে, কিন্তু আপনারা আসলে জামায়াতে ইসলামের পক্ষ থেকে জামায়াতে ইসলাম শরিয়া আইন চায় কিনা, যে শরিয়া আইনের মধ্যে থেকে এতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে যে ছেলেরা মেয়েরা একসাথে বসে শিক্ষা গ্রহণ পর্যন্ত করতে পারবে না, আবার এইটা এতদূর পর্যন্ত থাকতে পারে যে সবই করতে পারবে, সব জায়গায় হইতে পারবে, আবার এটা এরকমও হইতে পারে যে মেয়েরা মেয়েদের জন্য নাচবে, ছেলেরা ছেলেদের জন্য গান গাবে, নিপুণ আমাদের অনুষ্ঠানে আসবে না, এখানে যদি একটা মেয়ে থাকতো তার অনুষ্ঠানে নিপুণ আসবে। সো ইটস ভাস্ট। ফেয়ার এনাফ। আমি যদি এখানে শুরু করি, যে আমি কি পরীক্ষা পাস করছি ডক্টর রহমান? না, আপনি পাস করছেন, এবং ফেয়ার এনাফ। আপনি ইউ টুক এ ডিফারেন্ট ট্যানজেন্ট। আমি ওটা যেতে চাইনি। আমার যেটা উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে এগেন আমি আপনার অনুমতি নিয়েই দর্শকদের সাথে শেয়ার করি যে আপনি আমাদের ব্যাচের দুলাভাই, সুতরাং আপনি বিবাহিত। আমি আশা করি যে আপনার, এবং আমি জানি যে আপনার যেই বিবাহ হয়েছে, এই বিবাহটা শরীয়ত মেনেই, শরিয়া আইন অনুযায়ী তো হয়েছে, তাই না? আপনি একটা কাবিননামা করেছেন, আপনি একটা দেনমোহর ধার্য করেছিলেন, এবং এই পুরা জিনিসটাই, আপনার পুরা বিবাহর প্রসেসটাই কিন্তু শরিয়া আইন মোতাবেক হয়েছে, তাই না? এর ব্যাপারে আমি তো বাংলাদেশের শরিয়ার বাইরে কিছুই দেখি না। আমি বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা শরিয়া বিরোধী। সরি, আমি সত্যি আমি গেটিং দেয়ার। আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখি না, মানে নতুন করে শরিয়া আইন কি করবে আমি এইটাই বুঝি না, কারণ বাংলাদেশে আমি শরিয়া বিরোধী কোনো আইন দেখি না। আমি ওখানেই যেতে চাচ্ছি মহিউদ্দিন ভাই, যে আমাদের এক্সিস্টিং জীবনযাত্রার মধ্যে
আমাদের এই শরিয়া আইনের অনেক কিছু কিন্তু অলরেডি ইনক্লুডেড। আমরা বিবাহ শাদী করছি শরিয়া আইন মোতাবেক, আমরা উত্তরাধিকার বন্টন করছি, বাংলাদেশে যারা মুসলমান, বাংলাদেশে যারা ভিন্ন ধর্মী, তারা সিভিল আইন অনুযায়ী তারা কিন্তু এর বাইরে আমরা যারা নামাজ পড়ছি, আমরা যারা রোজা রাখছি, আমরা নামাজ যে কোনো ভাবে কিন্তু পড়ি না। আমরা নামাজ পড়ি কিভাবে? যেভাবে কোরআনে হাদিসের আলোকে বলে দেওয়া হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফজরের নামাজ এই কয় রাকাত, জোহরের নামাজ এই কয় রাকাত, রোজা রাখছি একটা নির্দিষ্ট সময়। সো আমরা আমাদের ব্যক্তিগত ইবাদত যেরকম শরিয়া আইনের ভিত্তিতে করছি, আমরা আমাদের সামাজিক অনেক কাজকর্ম শরিয়া আইনের ভিতরে করছি, তেমনি ভাবে এটার একটা রাজনৈতিক ইমপ্লিমেন্টেশনও আছে। কিন্তু শরিয়া শব্দটাকে যেভাবে ডেমোনাইজ করা হয়, এটার একটা এক্সাম্পল আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে ইভেন আমেরিকার মতো দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত আছে, সেখানে তারা জানেই না শরিয়া আইন কি জিনিস, এন্টি শরিয়া বিল পাস করে রেখেছে 12টা স্টেটে, ইনক্লুডিং দ্য স্টেট দ্যাট আই লিভ ইন, নর্থ ক্যারোলাইনা, ক্যানসাস, আরকানসা, অ্যারিজোনা সহ গোলাতে। সুতরাং এই শরিয়া শব্দটাকে ব্যবহার করে মূলত এটাকে মানে আপনি যদি শরিয়া নিয়ে গুগল করেন, ইভেন সাউদার্ন পভার্টি ল সেন্টার রেটরিকটাকে ইসলামোফোবিক একটা রেটরিক বলেছে। ডক্টর রহমান, শরিয়া নিয়ে আমার গুগল করার দরকার নাই, আমি শরিয়া নিয়ে আসলে আমি বলছি, আমি জেনারেলি বলছি যে এই প্রশ্নটা সামনে আনার যে মূল উদ্দেশ্যটা, সেটা হলো যে ইসলামকে ডেমোনাইজ করা, ইসলামের আইন কানুন যে একেবারে প্রাচীন এই যুগের সাথে এটা খাপ খায় না। ডক্টর রহমান, আপনি হচ্ছেন ওয়েস্টার্ন একটা ইউনিভার্সিটিতে আপনি পড়ান, আপনি হচ্ছে মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে লক্ষণগুলি সেটা আমার চেয়ে অনেক ভালো দেখেন। আমি কিন্তু নিউ ইয়র্কে থাকলেও আসলে বাংলাদেশে থাকি, কারণ আমার কাজকর্ম বাংলাদেশের ঘটনা নিয়ে। আমার কিন্তু এই যে শরিয়ার সংজ্ঞা আপনি আমাদের যেরকম জানতে চাইলেন, ইতিহাস বা গুগল, এগুলি আমার দরকার নাই। আমি ইসলামকে ডেমোনাইজ করা, শরিয়াকে ডেমোনাইজ করাও আমার উদ্দেশ্যও না, আমার লক্ষ্যও না, বা আমার কিছু যে আসে না। যেমন আমি পার্সোনালি দেখি বাংলাদেশে শরিয়া বিরোধী কোনো আইন নাই। অনেকে আমাকে বলে থাকে যে ভাই বাংলাদেশে তো ইন্টারেস্ট খাওয়া যায়। আমি বলছি যে বাংলাদেশ ইন্টারেস্ট খাওয়াটা যে বাধ্য না, সেটা হচ্ছে শরিয়া বিরোধী আইন না। আমি ইচ্ছা করলে, আমি বহু লোককে চিনি যারা ব্যাংকের মধ্যে একটা চিঠি দেয় যে ভাই আমি ইন্টারেস্ট নিব না, এবং তার এটা ওইভাবে গৃহীত হয়। বাংলাদেশে যে মদ খাওয়া নিয়ে আইন হয়েছে, আমাদের এক ভাই আমাকে দৃষ্টি আকর্ষণ করছে, মদ খাওয়া নিয়ে একটা আইন হয়েছে সংসদে। মদ খাওয়া নিয়ে কি আইন হয়েছে এটা আবার একটু পড়েন ভাই, কষ্ট করে, পড়ালেখার তো কোনো বিকল্প নাই, তাই না? তো আবার একটু পড়েন, পড়লে এটা একটু বুঝতে পারবেন, এবং মদ কাকে বলে এইটাও আপনি একটু বুঝতে পারবেন, একটু পড়েন, পড়লে তো ভালো। এখন ঘটনা হইতেছে যে যেই বিষয়গুলি সামনে আসছে, আমরা ওইটারে আলাদা করে ওইটা নিয়ে যদি আমরা কথা বলি, যে আপনারা কি স্পষ্ট করে বলবেন যে ছেলেমেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য ইউনিভার্সিটিগুলিতে একসাথে পড়াশোনা করতে পারবে, নাকি আলাদা আলাদা পড়াশোনা করবে? আমার কোনোটাতে কোনো অসুবিধা নাই, মানে মানুষ যদি ভোট দেয় কোনোটাতে কোনো, কিন্তু আপনারা পরিষ্কার করতেছেন কিনা অবস্থানটা? না, অবশ্যই আমাদের অবস্থান খুবই পরিষ্কার খালেদ মহিউদ্দিন ভাই, আমাদের অবস্থান খুবই পরিষ্কার যে আমরা, দেখেন আপনার একটা উইশ লিস্ট থাকে জীবনে, যে আপনি 20টা জিনিস করতে চান, কিন্তু 20টা জিনিস তো আপনি একবারে করতে পারবেন না, তাই না? এবং জামাত ইসলামী তার যে কোর প্রিন্সিপাল আমরা যদি দেখি, যে জামাতের উদ্দেশ্য লক্ষ্য আমরা যদি পড়ি জামাতের গঠনতন্ত্র অনুযায়ী, এটা কিন্তু ক্ষমতায় যাওয়া না, 1 2 3 4 করে 5 এরকম করে কাজ না। জামাতের আমরা যারা জামাত ইসলামী করি, এটার আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হলো যে আমরা বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক একটা পরিবর্তন আনার চেষ্টা করতে চাই, এবং এই চেষ্টা করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এটা হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং আমাদের পার্মানেন্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, কিন্তু আমরা সবকিছু একসাথে অর্জন করতে পারবো না। এটার জন্যই কিন্তু আমরা আলাদা করে নির্বাচনী ম্যানিফেস্টো দিই। আমি 20টা জিনিস চেতে পারি, কিন্তু এই 20টা জিনিস যে আমি চাচ্ছি, তার সাথে আমাকে যারা ভালোবাসে, আমাকে পছন্দ করে, কিন্তু আমার দল করে না, তারা আমার 20টা জিনিসের মধ্যে 15টা জিনিসের সাথে একমত। তখন আমি আমার ম্যানিফেস্টোতে এই 15টা জিনিসকে অগ্রাধিকার দিব, এই 5টা জিনিসকে আমি বর্তমানে একটু আই উইল স্লো ডাউন অন দ্যাট। তারপরে আমি আরো যখন আমার হরাইজনটা এক্সপ্যান্ড করব, আমার কোয়ালিশনটা এক্সপ্যান্ড করব, এই কোয়ালিশনের
যারা শরিক, তারা যদি এই 15টার মধ্যে 10টা বিষয়ে একমত হয়, বাকি 5টা বিষয় নিয়ে তারা শিওর না, তখন কিন্তু আমাদের এজেন্ডা হয়ে যাবে 10টা। এজন্যই কিন্তু প্রত্যেকটা নির্বাচনের জন্য আলাদা করে ম্যানিফেস্টো আসে, এবং আমরা আমাদের ম্যানিফেস্টো নিয়ে কাজ করছি। এবং আমাদের ম্যানিফেস্টোতে, মেক নো মিস্টেক, আমাদের যেই কর্মসূচি, ইট ইজ ডিরাইভড ফ্রম আওয়ার বিলিফ। আমরা এমন কোনো কাজ করি না যেটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশে এখন বিদ্যমান আইনের অধিকাংশ আইনই, আমি একেবারে 100% বলবো না, বাট একেবারে 99% আইনই শরিয়া সম্মত, এবং আরো কিছু আইন যুক্ত তো করা যাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু সব তো আমরা একসাথে ইনক্লুড করতে পারবো না। বিকজ আমার মনে হয় ডক্টর রহমান, আপনার বক্তব্য পরিষ্কার, তবে আমি এটা আসলে একাডেমিক ইন্টারেস্টে আপনি বুঝতে চাই যে বাংলাদেশে আপনি অধিকাংশ আইন আপনি কোরআন সুন্নাহ সাথে সামঞ্জস্যপূর্ণ আপনি বলছেন, কোরআন সুন্নাহর বিরোধী আইন, মানে আমি ব্যাংকিং এবং ফিনান্স সেক্টরের মধ্যে ইন্টারেস্ট পার্টটুকু ছাড়া, কারণ ইন্টারেস্ট পার্টের ব্যাপারে আসলে ইসলামী স্কলাররা বিস্তারিত আলোচনা করেছেন। আপনি যেহেতু ফিনান্সের প্রফেসর, আপনি এটা অনেক জানেন। আমিও এটা আসলে দেখতে চাইছিলাম যে এটা আসলে ইসলাম ব্যাপারটাকে নিয়ে আসলে কি বলে। তো আমিও কিছু, তো আপনি নিশ্চয়ই এরপরে আমার সাথে যখন আপনার সঙ্গে যখন কথা করার সুযোগ হবে, আপনি আমার একটু বলেন যে মানে বাংলাদেশের স্পেসিফিক কোন আইনগুলি কোরআন সুন্নাহ বিরোধী বলে আপনার। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যেটা আমাদের সবচেয়ে বড় নির্বাচনী এজেন্ডা, এবং বাংলাদেশের মানুষ যে কারণে এখন জামাত ইসলামীর প্রতি কিছুটা আস্তে আস্তে আস্থাশীল হয়ে উঠছে। যে বাংলাদেশের মোটা দাগে সবচেয়ে বড় সমস্যা, আপনি যদি যে কোনো লোককে আপনি পোল করেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি কয়েকবার পরপর। এই দুর্নীতিকে রোধ করার কথা সবাই বলে, কিন্তু কথা বলা সহজ, কিন্তু কাজে প্রমাণ দেওয়াটা খুব কঠিন। এখানে আমার আব্বা যখন মন্ত্রী ছিলেন, মুজাহিদ সাহেব যখন মন্ত্রী ছিলেন রহমাহুল্লাহ, তারা তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালীন সময়ে, ইউ ক্যান আস্ক এনিওয়ান, তারা কিন্তু বলবে বাংলাদেশে অনেক মন্ত্রীরাই সততার সাথে মন্ত্রিত্ব করেছেন, কিন্তু এটারও একটা স্ট্যান্ডার্ড আছে। দে ওয়েন্ট অ্যাবাভ এন্ড বিয়ন্ড। তাদের মন্ত্রণালয়ে দলীয় কোনো কর্মী সমর্থকদেরকে তারা ভিড়তে দিতেন না। তাদের কারণে তাদের মন্ত্রণালয়গুলা একেবারে এই জায়গাটাতেই আমি বলছি যে এই যে দুর্নীতি করাটা অন্যায়, দুর্নীতি করাটা মূল্যবোধ বিরোধী, মোরালিটির সাথে এটাকে বাংলাদেশের কোন আইনে কি আছে দুর্নীতি করার ন্যায়? না, এটাই বাংলাদেশের আদর্শ লিপির থেকে শাস্তিটা কিন্তু সেইভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে না। সো এই জায়গাগুলোতে শাস্তি ইমপ্লিমেন্ট হইতেছে না আপনার বিচার বিভাগের জন্য, বিচার বিভাগকে মানে কুক্ষিগত করার জন্য, বিচার বিভাগকে ভয় দেখানোর জন্য, কিন্তু আইনের তো অভাব নাই। আইন মানতেছেন না মানুষ। আইনের অভাব আছে খালিদ ভাই, আমি বলবো যে আইনের অভাব আছে। আইন নিডস টু বি, মানে আমাদের ওভারঅল এন্টি করাপশনের যে প্রসেসটা, মানে ইটস নট জাস্ট আপনার আইন করে তো সবকিছু করা যায় না। আইন করে আমেরিকাতে এটা খুবই ইন্টারেস্টিং কথা বলছেন যে আপনারা কি মনে করতেছেন ওভারঅল প্রসেসটা, এবং ইট হ্যাজ টু স্টার্ট বাই এক্সাম্পল। আপনি দুর্নীতির কথা বললেন, মানে ওই আপনি সেই আমরা 80-র দশকে, আপনারও মনে আছে যে একটা এন্টি ড্রাগ ক্যাম্পেইন হয়েছিল বাই অল দ্য টপ রক ব্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু যারা এন্টি ড্রাগ ক্যাম্পেইন করছেন তারাই সবচেয়ে বড় ড্রাগের ইউজার। সো এটা করলে তো ড্রাগ কন্ট্রোল হবে না। সো আপনি দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন করছেন, কিন্তু যাদেরকে দিয়ে করছেন তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তাহলে তো এটা হবে না। সো এই কারণে ইউ হ্যাভ টু সেট এক্সাম্পল এন্ড ইউ হ্যাভ টু লিভ বাই এক্সাম্পল, এবং এই জায়গাগুলোতেই জামাত ইসলামী ডেলিভার্ড, মানে অন্য কারো ট্র্যাক রেকর্ড কিন্তু এই ব্যাপারে নেই। সো দিস ইজ সামথিং দ্যাট উই ক্যান বিল্ড অন, এবং প্রসেসটা আমাদের রিভ্যাম্প করতে হবে, তা না হলে পরে বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত। আমার মনে হয় যে আমি আপনার কথা বুঝতে পারছি যে বাংলাদেশে জামায়াত ইসলামী আসলে দুর্নীতি দমনের যে বিচার কাজ বা শাস্তির প্রক্রিয়া, সেইটাতে সে পরিবর্তন আনতে চায়, এবং সেটা শুধু শাস্তি না, প্রসেসও। ওকে, আমরা একটু লম্বা সময় ধরে আপনার সাথে কথা বললাম। এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আরো বড় করে আপনার সাথে আরো কথা হবে। আমি একটু অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনার কাছে যেতে চাই। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনার কাছেও আমাদের অনেক কিছু শোনার আছে, তবে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে একটি মহল অস্থিরতা তৈরি করেছে, এই কথা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শকরা এই মন্তব্যকে সঠিক মনে করেন কিনা? শতকরা 76% দর্শক এটাকে সঠিক মনে করছেন, শতকরা 21% দর্শক এটাকে সঠিক মনে করছেন না, শতকরা 24% দর্শক এটাকে সঠিক মনে করছেন না। 21,000 দর্শক এখানে ভোট দিয়েছে। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমরা মানে
ডক্টর নকিবুর রহমানের সাথে এতখানি বিষয় নিয়ে এত কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা পলিটিক্যাল পার্টির একটা উদ্দেশ্য এবং তারা আসলে কোন লক্ষ্যে দেশ ও জাতিকে যেহেতু তারা পরিচালনা করেন নিয়ে যেতে চান তার সেটা আমরা একটু বুঝতে চাই। আমরা সেই ব্যাপারটা ডক্টর রহমান অনেক সুন্দর করে বলেছেন। আমরা আপনার কাছেও আসলে বুঝতে চাই যে বিএনপির যেটাকে আমরা বিএনপির রাজনৈতিক লক্ষণ বলছি যে লন্ডন বৈঠকের পর মানে ডক্টর ইউনূসের নির্বাচনের তারিখ ঘোষণা পছন্দ করেনি এনসিপি জামায়াত। বলা হয়েছিল যে এই ঘোষণাটা লন্ডনে দেওয়ার কি দরকার ছিল, এটা ঢাকায় এসে দেয়া যেত বা একটা পার্টির সাথে কথা বলি কি দেয়া যেত। এরপর থেকে তারা ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে যে সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে। এই অভিযোগটাকে আমি কিছুটা সত্য বলেও মনে করি। আমার কাছে মনে হয় যে বিএনপির দিকে ঝুঁকে গেছে শুধু না, ডক্টর ইউনূস এখন পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছেন। এটা হচ্ছে আমার অ্যানেকডোট আর কি, প্রশ্নটা একটু সফট করে করা। অনেক আগে থেকে এই অভিযোগও আছে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপি পন্থীদের দিয়ে। অনেকটা বিএনপি সুরে সরকার মুখপাত্ররা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূস অনেকটাই ইউটার্ন করে আপনাদের দিকে ঝুঁকে গেল কেন? মানে সরকার প্রধান ইউনূসের মধ্যে বিএনপির বড় নেতা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন জিয়াউর রহমান সাহেবের ছায়াও দেখছেন। মানে যদি তাই হয় তাহলে তো ডক্টর ইউনূসই আসলে 5, 10, 50 বছর ক্ষমতায় থেকে যেতে পারেন। আপনারা নতুন করে আর নির্বাচন কেন, মানে আপনারা যদি জিয়াউর রহমান সাহেবের মধ্যে না সরি ডক্টর ইউনূস সাহেবের মধ্যে আপনারা জিয়াউর রহমান সাহেবের ছায়া দেখেন তাহলে তো আর আপনাদের আর অসুবিধা কি? আপনাদের চিন্তা দর্শন তো ডক্টর ইউনূসই বাস্তবায়ন করতেছেন বা করবেন, তাই না? ধন্যবাদ খালিদ ভাই। আমি আমার বক্তব্যটা আমি ক্লিয়ার করি। আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব যে বক্তব্য দিয়েছেন তিনি তার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন এবং তার জায়গা থেকে তিনি তার মতামত পোষণ করেছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কিন্তু নির্বাচন এবং গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। এর থেকে বিএনপি কিন্তু কোনোভাবেই পিছু হটেনি। শত নির্যাতন এসেছে, নিপীড়ন হয়েছে, জেল মামলা হুলিয়া নিয়েও কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা এই রাজপথে গণ আন্দোলন গড়ে তুলেছে মানুষের অন্য প্রতিষ্ঠার জন্য। সেই জায়গায় দলের সবচেয়ে শীর্ষ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তিনি কারা নির্যাতন মেনে নিয়েছেন, তিনি অপমান অপদস্থ মেনে নিয়েছেন, কিন্তু আপোষ করে নাই ফ্যাসিবাদের সাথে, কোন ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করে নাই। কারণ তিনি জানতেন যে বাংলাদেশের গণমানুষের অধিকার যদি পূর্ণ প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর যোগাযোগটা একটু 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 ড্রপ করেছে। আমি একটু মাঝখানে একটু শুনিয়ে রাখি, আমাদের দর্শকরা মতামত দিচ্ছেন। ডক্টর নকিবুর রহমান আপনি আছেন, আপনাকে একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে জনাব বোরহানউদ্দিন মনির উনি বলছেন, খালেদ মহিউদ্দিন সাহেব আপনার অনুষ্ঠানে যারা ভারত বিরোধী অথবা ভারত বিরোধী তারাই আপনার অনুষ্ঠানে পার্টিসিপেট করে, মতামত দেয়, অথবা হাসিনা বিরোধী দ্বারা ভারত বিরোধী যারা তারা পার্টিসিপেট করে এবং যারা হাসিনা বিরোধী। আচ্ছা, আরেকজন উনি বলছেন জনাব খালেদ মহিউদ্দিন আপনাকে পলাতক শেখ হাসিনা যদি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিতে চায় আপনি সেটা গ্রহণ করবেন কিনা জানাবেন। না, করব না। মানে জামাতি ইসলামের এখন যেহেতু অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বাইরে আছেন, আমরা কিছু দর্শকের প্রশ্ন আপনার জন্য নিতে পারি যদি আপনি অনুমতি দেন ডক্টর নকিবুর রহমান। এবং আপনি চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভোকেট রায়চৌধুরীকে শুনি। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি বলতেছিলেন যে আপনি পরিষ্কার করতেছিলেন। জি, তো হ্যাঁ, যে সেই জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আপোষ করে নাই। ফ্যাসিবাদদের সাথেও না, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রকারীদের সাথে না, গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে। এবং দলে তার গ্রেফতার হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং তিনিও কোনো আপোষে না যে তিনি 24-এর যে নির্বাচন আমি দামি স্বামী নির্বাচন সেটা বর্জন করেছেন। এই যে একটা সংগ্রাম নেতৃত্ব দেয়া
এবং বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের যে দায়িত্ব, এই দায়িত্বই কিন্তু মানুষের আস্থা অর্জনের একটি বড় ক্ষেত্র। এখন বিগত দিনে যে সরকার, কোন সরকার দুর্নীতি করেছে, কোন সরকার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, আমি ধরে নিলাম সব সরকারের আমলেই দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতির ভাগ যে সকল রাজনৈতিক দলরা নীরবে নিবৃতে মেনে নিয়েছেন, আওয়াজ তোলে নাই জনগণের পক্ষে, আবার নিজের পকেটও ভারী করেছে। এখন এসে তো ফেরেস্তা সাজলে হবে না। আপনি যদি অন্যায় করেন, অন্যায় না করেন, অন্যায় প্রতিবাদ তো আপনাকে কেউ করতে না করে নাই। আপনি যখন নিঃশব্দে সবকিছু মেনে নেন, তাহলে আপনিও কিন্তু সেই অপরাধী একজন। তো সেই জায়গায় আমি আমার শ্রদ্ধেয় ভাইকে আমি বলতে চাই যে আসলে আমরা রাজনীতিটা করি সবাই জনগণের স্বার্থে। আমরা সবসময় চিন্তা করি, বিএনপি চিন্তা করে যে গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা এবং গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে এখন, সেই মনোজগতের সাথে তাল মিলিয়ে আগামীর বাংলাদেশটাকে আমাদের করতে হবে। সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করেছেন যে মানে আপনার, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, সেই জায়গা থেকে আগামী নির্বাচনে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠক, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সেই দলের সাথে তো বৈঠক তো উনি করবেন, বরং আরো প্রথমেই করা উচিত ছিল। তখন সরকার এই বৈঠকে আসেন নাই, কিংবা তিনি দেশে থেকেও কথা বলতে পারতেন। তিনি মনে করেছেন বিদেশের মানে লন্ডনে যে কোনো এগুলি ঠিকই আছে, কিন্তু আপনারা তো ডক্টর ইউনূসের ডক্টর ইউনূস তো এখন আপনারা যেটা বলতেছেন সেটাই করতেছেন, তাই না? মানে আপনাদের তো আলাদা করে আদর্শ সেটা দেখতে পাচ্ছি না। না, কেন আলাদা আদর্শ? আপনারা শুধু একটা নির্বাচন চাইতেছেন, আপনারা শুধু একটা নির্বাচন চাইতেছেন, সেই যে নির্বাচনটার মধ্যে থেকে আপনারা ধারণা করতেছেন যে মানে যে কোনো ভাবেই হোক, যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি আপনারা। আমি শেষ করি, জি বলেন। আমি শেষ করি। আমরা নির্বাচন চাচ্ছি, বাংলাদেশের মানুষ 17 বছর তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তার গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করতে পারে না, যার কারণে ফ্যাসিবাদ জন্ম নিয়েছে, যার কারণে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং দুর্নীতি শীর্ষ পর্যায়ে চলে গিয়েছে। সেখানে এমনভাবে সরকার রাষ্ট্র কাঠামোকে তৈরি করেছে যেখানে ভিন্ন মত এবং ভিন্ন গোত্র বলেন, ভিন্ন চিন্তা ভাবনার মানুষের কোনো স্থান সে জায়গা নেই। সেই জায়গায় রাষ্ট্রকে যদি আপনাকে মেরামত করতে হয়, তাহলে তো আগে আপনাকে পুনরায় সেই গণতন্ত্রের ধারায় আসতে হবে, যেটা হাসিনা নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। সেই কাঠামোকে আপনাকে ঠিক করতে হবে। তার জন্য কি আপনার নির্বাচন দরকার। বিএনপি নির্বাচন তো ক্ষমতায় যাওয়ার জন্য করছে না ভাই, নির্বাচনের কথা বিএনপি বলছে মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য। শুধু বিএনপি কেন, আওয়ামী লীগের যে ক্ষমতার আপনি সমালোচনা করতেছেন, আওয়ামী লীগের যে ক্ষমতার আপনি আমি বলি একটু, আওয়ামী লীগের যে ক্ষমতার আপনি সমালোচনা করতেছেন, সেই ক্ষমতার কাঠামো থেকে যদি কিছু সংস্কার না করা হয়, ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ না করা হয়, ক্ষমতা যদি এক ব্যক্তির কাছে আবার পুঞ্জীভূত হয়, আমরা তো অতীত অভিজ্ঞতাও দেখছি যে একই রকম ঘটনা তো আবার ঘটতে হবে। বিএনপি যদি সত্যি নির্বাচনই চায়, তাহলে সেই সংস্কারগুলি মেনে নিতে এত দেরি করার কি কারণ? বিএনপি সংস্কার মানছে না, কোথায় মানছে না? ঐক্যমত্য কমিশনে যে সকল সংস্কারের আলাপ হয়েছে, যে সকল জায়গায় ঐক্যমত্য হচ্ছে যে আমি মত দেব, ভিন্ন দল মত দেবে, যে মতগুলো সবাই মিলে এক হতে পারবে, সেটাই তো ঐক্যমত্য। এবং সেখানে যে সকল সংস্কারের কথা বলা হয়েছে, অধিকাংশ সংস্কারের কথা বিএনপি মেনে নিয়েছে। এবং বিএনপি যে 31 দফা দিয়েছে, এই 31 দফার আলোকেও যদি সংস্কার হয়, তার থেকে কঠিন পরিস্থিতির
সম্মুখীন হবে বিএনপি, এর থেকে অন্য কোনো দল হবে না। যেখানে বিএনপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভারসাম্যর কথা বলা হয়েছে, বিএনপি বলেছে পরপর 2 টার্ম এক ব্যক্তি প্রধানমন্ত্রী এইটা থাকতে বিএনপি পারবে না, মানতেছিল এই না কথাও অনেকক্ষণ, বলা হয়েছে। বিএনপি মানতেছিল হ্যাঁ, না, কিন্তু না, বিএনপি একটা পরপর লাগাইছিল, বিএনপি বলছিল যে এইটা যদি জনগণ চায় আপনারা কে এইটা বলার, এই কথা বলতে বলতে কিন্তু 2-3 মাস এই দলের প্রধানমন্ত্রী হবে কি হবে না সেইটা নিয়ে কথা বলছে হচ্ছে 2-3 মাস। যখন বিএনপিকে আসলে বুঝা গেছে 2 টার্মের ব্যাপারে যখন মানছে, তারপর হচ্ছে যে এই দলের প্রধান সভাপতি, এই উচ্চকক্ষে পিআর এগুলির ব্যাপারে যখন আলোচনায় আসছে যতগুলি। খালেদ ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন মনে হয় নিপুণ আপা আবার। আচ্ছা, আজকে ওইখানে কে গেছে আমাদের প্রোডিউসার? না মানে কেন লাইনটা এরকম করতেছে কেন? ইন্টারনেট সমস্যা তো সবসময় এরকম হইলে তো এটা হবে না।